করেছো। আর না, আমি গরম গরম লুচি ভেজে টেবিলে রেখে এসেছি ম্যাম সাহেব, তোমরা খেয়ে নেবে চলো ম্যাম সাহেব। আর রাজাদা, আমি কতবার না বলেছি তুমি আমার মেম সাহেব বলে ডাকবে না, আমার নাম ধরে ডাকবে। বলি পাগল না মাথা খারাপ? আমি আমি হলাম এ বাড়ির চাকর, আর চাকর কি তার মেম সাহেবকে কোনো নাম ধরে ডাকতে পারে ম্যাম সাহেব? না না না, তুমি মোটেও এই বাড়ির চাকর নও। বাবা 3 ভাই বোনের মধ্যে তোমাকে একই চোখে দেখেছে। এত শত আমি বুঝি না বাবু, এই বাড়িতে বসে তোমাদের সেবা করে তোমাদের ভালোবাসে আমি সে বড় আনন্দ পাই ম্যাম সাহেব। ও, তাহলে আমার বেলায় সে ভালোবাসায় টান পড়ে গেল। ওই কেন পড়বে, কেন পড়বে? ছোট বাবু বড় বাবুর মতন আমি তো তোমাকেও ভালোবাসি। সে তো আমার পরম সৌভাগ্য। তো সে ভালোবাসাটা কেমন শুনি? ভালোবাসার আবার টান হয় নাকি ম্যাম সাহেব? ছোটদা বড়দা, এই তো কাল রাত্রে মানে কয়েকদিন আগে রাত্রে বড়দা নেশা করে বাড়ি ফিরছিল, আর তখন আমরা তাকে ছোট বোনের কাছে বড়দার নামে নালিশ করা হচ্ছে। নালিশ কেন করতে হবে বড়দা? উন্নতি নেশায় তুমি যে মাতাল হয়ে বাড়ি ফিরছো সে কে না জানে। আরে তাতে কার কি যায় আসে? আরে আমি কি কোনো জাতা পাবলিক নাকি? আমি হচ্ছি গ্যালাক্সি নাইট ক্লাবের ম্যানেজার। আমার এই জুতো জোড়াগুলো পালিশ করে নিয়ে আয় না। ইয়েস স্যার, আই এম অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। আমার সামনে ইংরেজিতে কথা বলবি না একদম। তবু চোরা না শোনে ধর্মের কাহিনী। ও বেটাও যে আমাদের সাথে ক্লাস 10 পর্যন্ত পড়েছিল, কথায় কথায় ইংরেজি বলে সেটা মনে করে দিতে চাইছে দাদা। নিজের বড় ছোট সাহেব, 2-4টে ইংরেজি বললে কি আর বড় লোকের জাতে ওঠা যায় নাকি? তার আগে অনেক বজ্জাত শিখতে হয়। আজকে বন্ধ করে দোকান থেকে আমার জন্য 1 প্যাকেট ক্লাসিক সিগারেট নিয়ে আয়। জয় হুকুম জাহাপানা। দাও দাও, 100 টাকা দাও। টাকা কিসের? বাবার নামে তো ওখানে খাতা খোলা আছে। বলি বাবার নামে দিনে 2 প্যাকেট বাবার জন্য আনিস, আমার জন্য খাতায় লিখে 1 প্যাকেট নিয়ে আয়। বলি বাবার ঘাড় মোটকে সিগারেট খাওয়াটা কি ঠিক হবে ছোট সাহেব? আমাকে জ্ঞান দিস না। আমার বাবার টাকায় আমি কি খাবো না খাবো সেটা আমি বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আমি তবে বাবার কেনা পয়সাতে সে আগুন দেওয়ার আগে একটু সাবধানে আগুন দিও ছোট সাহেব, কারণ নিজের মুখ পুড়িয়ে যেন হনুমানের যাতে উঠতে না হয়। শুনলি দাদা, শুনলি ওই হারামজাদার কথা শুনলি? বাবাই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে, একসাথে ওঠা বসা এক টেবিলে খাওয়া দাওয়া। এসব এসব আর একদম চলবে না। এবার বাবাকে বলতেই হবে, ওই কচু গাছ না ছাই গাদাতেই মানাই, তাকে গোলাপ বাগানে তুলতে নেই। সে কথা বলার জন্য মাজার জোর চাই। তুমি আর ঠাকুরপো তো বাবার সামনে কেঁচো হয়ে বসে থাকো। সেই জন্যই তো ওই ছোট লোকটা তোমাদের অপমান করার সাহস পায়। ওই ছোট লোকটাই কিন্তু বাবা নিজের সন্তান বলে মনে করে। বাবা মনে করে বলেই তো আমরা তাকে আর ভাই বলে বুকে টেনে নিতে পারবো না। আমি কত বড় বংশের মেয়ে তুমি জানো তো? হাই হিল জুতো পরে আমি হাঁটা শিখেছি। হাই হিল জুতো পরে হাঁটা, হাই হ্যালো বললেই তো বড় হওয়ার লোক হওয়া যায় না বৌদি। শাট আপ সপ্তমী, আমাদের ধৈর্যের একটা সীমা আছে। না নেই, তোমরা আজীবন এখানে বসে বসে এসব কথা শুনে যাবে। আমি বড় বংশের মেয়ে, আমার জন্য আলাদা ব্যবস্থা করতে না পারলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। তুমি উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হলে তোমার এমন মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কেন? তখন তুই বৌদি মাথা টিপে দিবি। এই তো সেদিন দেখছিলাম বৌদি কত যত্ন করে পা টিপে দিচ্ছিল। তাতে তোমার কি? আমার স্বামী আমার পা টিপবে, তোমাদের মতন কোন চাকরের পদে সেবা করবে না। কি করে করবে বৌদি? স্বার্থ আর বেইমানি বেড়াজাল দিয়ে তোমরা নিজেদের মনটাকে ঘিরে রেখেছো। সেখানে কোনোদিন কাউকে ভালোবাসার আসনে বসাতে পারবে না। শুধু মনুষ্যত্ব মানব ধর্মের জ্বলন্ত চিতা সাজাতে পারবে। জ্বলন্ত চিতা। এইসব কথা শুনলেই আমার মাথার যন্ত্রণাটা শুরু হয়ে যায়। আমি বোধহয় এবার পাগল হয়ে যাব। আরে আরে বোকামি করো না বৌদি, বোকামি করো না। এই বাড়িতে এখনো বাবার টাকায় সংসারটা চলছে, আর আমাদের 2 ভাইয়ের রোজগারটা আলাদা করে ব্যাংকে জমছে। কিন্তু চিরদিন তো এভাবে চলবে না। চলবে না কেন? বাবার সব নগদ টাকা দিয়ে ঠাকুরপোকে কারখানা করে দিয়েছেন, আর
তার আগে আমাদের নিজেদের বাড়ি করে এখান থেকে কেটে পড়তে হবে। এই আমার কাছে এক্ষুনি বাড়ি করার মতো এত টাকা নেই রে। না থাকলে আমার মতো বড় বংশের মেয়েকে বিয়ে করেছিলে কেন? উফ, যন্ত্রণায় মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছে। ইন্দ্রাণী, না 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 বলে বাড়িতে বিনে পয়সার ডাক্তার থাকতে কোনো রোগ যন্ত্রণা তোমাকে পাগল করতে পারবে না বৌমা। এই নাও নাও বৌমা নাও, এই ওষুধটা তুমি খেয়ে নাও। দিন বাবা দিন, একমাত্র আপনার ওষুধেই আমি ভালো থাকি। বাপের বাড়িতে কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আসলে আসলে কি জানো বৌমা, তুমি আমাকে ভীষণ ভক্তি করো, আর সেই ভক্তির জন্য এই ওষুধটা কাজ করছে, বুঝলে? আমি যে বড় বংশের মেয়ে বাবা, স্বামী শ্বশুর দেওর ননদের সেবা করার ব্রত নিয়েই তো আমি এ বাড়িতে এসেছি। আপনার আশীর্বাদে এইভাবেই আমি আমার নারী ধর্ম পালন করে যাব। আমার পবিত্র নারী ধর্ম। এবার তোমার টাকা তো আরো বেড়ে যাবে বাবা। ওই ভরদ্বাজ ভট্টাচার্যের বাড়ির বাঁধা ডাক্তার হয়েছো। না রে, আমি ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি। তুমি কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি রে, কারণ ভরদ্বাজ তার দাদাকে নিজেই ইঞ্জেকশন দিয়ে পাগল করে রেখেছে। আমার মনে হয় এর পেছনে ভরদ্বাজের কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। তোমার কি বাবা, তোমার কি? তুমি চিকিৎসা করবে, তার বিনিময়ে মোটা টাকা নিয়ে বাড়ি আসবে। বাসব, আমি দোকানদার নই রে, আমি একজন ডাক্তার। আর আমার কাছে যারা চিকিৎসা করাতে আসে তারা আমার খদ্দের নয়, তারা হচ্ছে আমার রোগী। আজকের যুগে তোমার এই মূল্যবোধের কোনো দাম নেই বাবা। আজকের যুগে যে ডাক্তার যত রোগীর রক্ত চুষতে পারবে না, সে তত বড় বেশি ডাক্তার। তুমি জানো সেটা? কিন্তু সেই ডাক্তার বাবুর ছেলে মেয়েরা যখন ভাত খেতে বসেন, তখন সেই ভাতের মধ্যে যে গরিবের লাল রক্ত মাখানো থাকে স্যার। আমাদের কথার মধ্যে কথা বলতে এসছো কেন? কে তুমি? আমি আমি কে? আমি কোথা থেকে আসছি? না না আমার কিছুই মনে পড়ছে না। না না কিছুতেই মনে পড়ছে না, আমি কোথা থেকে আসছি, কে আমি? না 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 না, তবে এখানে এসে আপনাদের ওই কথা শুনে মনে হচ্ছে আমি কোনো বোধ হয় বড় ডাক্তার ছিলাম। কোথায়? কোন হাসপাতালে? কোন হাসপাতালে? তাই তো কোন হাসপাতালে? কোন হাসপাতালে? কোন হাসপাতালে ছিলাম আমি? তাই তো আমি কোন হাসপাতালে ছিলাম? না স্যার, না না, হাসপাতাল নয় স্যার, হাসপাতাল নয়। আমার একটা বিরাট বড় একটা নার্সিং হোম ছিল, দু তিনখানা গাড়ি ছিল, মস্ত একটা বাড়ি ছিল। আর জানেন, আমার একটা ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল তার শবনম। ওই দূরের কলকাতা শহরে সে লেখাপড়া করত। তারপর ঈদ মহরমের ছুটিতে সে বাড়ি আসতো। তাই নাকি? তা আপনার মেয়ে এখন কোথায়? বলবো স্যার, আমি সব কথা বলবো। এই তো আমার ছবির মতো আমার সব মনে পড়ে যাচ্ছে। আমার নার্সিং হোমে যদি কোনো রোগী আসতো, আমি সেই রোগীটাকে একেবারে জল কষাইয়ের মতো আমি তাকে কাটা ছেঁড়া করতাম। আর টাকা পয়সা আমি দিতাম, দরকার না থাকলেও তাকে আমি হাবিজাবি অপারেশন করতাম, সেটা তো আমি টাকা নিতাম। নর্মাল ডেলিভারির সুযোগ থাকলেও আমি কিন্তু ওই সিজারিয়ান করতাম। আর জানো তো, আর অবৈধভাবে আমি গর্ভপাত করাতাম, টাকা নিতাম, লক্ষ লক্ষ টাকা। তাহলে আজ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন কেন? সেটাই তো হচ্ছে আমার জীবনের সবচেয়ে মজার গল্প স্যার। একদিন আমার নার্সিং হোমে একটা লোক এলো, এই মস্ত বড় চেহারা, ডাকাতের মতো দেখতে। আমাকে সে এসে বলল, ডাক্তার বাবু, আমি একটা মানুষ ফোন করে এসেছি, আপনি আমাকে পুলিশের হাত থেকে আপনি বাঁচান। আমি বললাম আমি তোমাকে কেমন করে বাঁচাবো ভাই? সে তখন বলে উঠলো, শুনুন, ওই খুনটা করেছি আমি গতকাল রাত্রে। ওই আপনার নার্সিং হোমে আমাকে ওই 7 দিন আগের ডেটে আমাকে আপনার নার্সিং হোমে ভর্তি করে দিন।
আর আর সেই সার্টিফিকেট দেখিয়ে আমি পুলিশের হাত থেকে আমি বেঁচে যাব। একজন ডাক্তার হিসেবে নিশ্চয়ই আপনি ওই কাজ করেননি। কেন করবো না? কেন করবো না? কারণ ওই লোকটা তো আমাকে আমার পকেটে 1,00,000 টাকা গুঁজে দিয়েছিল, আর সেই টাকার নেশাতে আমি আমার ডাক্তারের ধর্মটাকে আমি মুছে ফেলে দিয়েছিলাম। তাই তো আমি আমার নার্সিং হোমে লোকটাকে আমি ভর্তি করে দিলাম। শরীরে 2-1টা জায়গাতে আমি কাটা ছেটা করে তারপর তাকে ব্যান্ডেজ করে আমি বেঁধে দিলাম। তারপর সকালবেলাতে সে চলে গেল, আর ঠিক সন্ধ্যেবেলাতে আমার কাছে পুলিশ এলো। পুলিশ পুলিশ এসে কি বললো? কি বললো তোমার? না স্যার, একটা ডেড বডি পোস্টমর্টম করার জন্য আমার কাছে এসেছিল। আমি মর্গে গেলাম। মর্গে গিয়ে ওই লাশ কাটা ঘরের টেবিলে দেখছি একটা লাশ পড়ে আছে। পুলিশ আমাকে বলল কে নাকি তাকে ধর্ষণ করে তাকে খুন করেছে। তারপর আমি যখন ওই সাদা চাদরটাকে আমি খুলে দেখলাম আমার মেয়ে শব্দা। তারপর সেই 1,00,000 টাকা দিয়ে আমি পাথর কিনলাম। আর সেই পাথরের উপরে আমি আমার মেয়ের মিনার বানালাম। মিনার তাই তো আমি এদেশের ডাক্তারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কোনো ডাক্তার আমাদের এখানে উপস্থিত থাকেন তার উদ্দেশ্য আমি বলছি, কোনো কিছু বেআইনি কাজ করার আগে অন্তত একবারে মেহেরালের মুখটাকে মনে করবেন। গরিবের রক্ত চুষে খাওয়ার আগে একবারের জন্য ভেবে দেখবেন যে সেই রক্তটা হয়তো আপনার সন্তানের রক্ত নয়তো। আর তা না হলে আমার মতো আপনাকে চিৎকার করে বলতে হবে এরপরও তোরা কি আমাকে ওই ফরজদাজের হয়ে কাজ করতে বলবি? নিশ্চয়ই বলবো, কারণ একটা রাস্তার পাগল কি পড়ে গেল তাই শুনে আমাদের নতুন যুগের অগ্রগতির রাস্তা থেমে থাকবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই তোমার মূল্যবোধগুলো না ওই পচা বস্তা বন্দি আলুর মতো না প্রাচীন হিমঘরে পড়ে আছে। আজকের যুগ কম্পিউটারের যুগ বাবা, সবাই কোন বনেগা ক্রোড়পতি নেশায় মাতাল। বড় বাবু আমেরিকা থেকে তোমার নামে চিঠি এসেছে গো। চিঠি এসেছে? এই দেখো কি চিঠি এসেছে? দেখি। আমি জিতেছি রে রাজা, আমি জিতেছি। ওরে বরেন, ওরে বসন, আমি জিতেছি। কি হয়েছে বড় বাবু? কি লেখা আছে চিঠিতে? আমি ক্যান্সারের ওষুধের যে গবেষণার কথা ওই দেশের ডাক্তারদের কাছে লিখে পাঠিয়েছিলাম, সেই লেখা ওদের পরীক্ষায় পাস করেছে। হ্যাঁ রে হ্যাঁ, সামনের মাসেই ওই হোমিওপ্যাথিকের আন্তর্জাতিক সম্মেলন, সেখানে আমার ওই গবেষণার কাগজ পড়া হবে। আর তারপর ওখান থেকে একবার স্বীকৃতি পেয়ে গেলেই আমি হব পৃথিবীর মধ্যে সর্বপ্রথম
করেছে। ক্যান্সারের ওষুধ নয় তো বাবা, ওটা তো সোনার খনি। এবার ওই ওষুধ আমার কারখানায় তৈরি করে আমি কোটি কোটি টাকা বানাবো। কেন? আরে ওই টাকার অধিকার কি তোর একা নাকি? আমি হোটেলের বদলে আমিও ওষুধের কারখানাই বানাবো। হ্যাঁ, তোমরা সেই আনন্দে বাঁদরের পিঠে ব্যাগ বন্ধ করে চলো খেয়ে নেবে। আমার এখন খাবার সময় নেই রে, আমার যে এখন অনেক কাজ, আমাকে এখন অনেক লেখালেখি করতে হবে। এই বলেন, এই বাসক তোরা খেয়ে নে গাজা। কি বলছো বাবা, কি বলছো? জীবনে কোনোদিন আমরা তোমায় ছাড়া খাইনি, আর আজও খাবো না। বাসক বাবা, এই আমরা যেদিন তোমাকে ছাড়া খাবো না, সেদিন এই সূর্যটা না পূর্ব দিকে নয় বাবা, পশ্চিম দিকে উঠবে। তোমাকে ছাড়া কখনো খাবো না। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ডাক্তার বাবু, সর্বনাশ হয়ে গেছে। একটা কি সর্বনাশ হয়েছে রে? কি সর্বনাশ হয়েছে? তারা যেন আপনার চেম্বারে আগুন লাগিয়ে দিচ্ছে। না, না, রে জীবনে না। ওই না রে জীবনে, ওই না। ওরে, ওরে জীবন, আমার কবে সোনার কবে কাগজে পত্র যে চেম্বারের মধ্যেই রাখা ছিল রে। আমি অনেক চেষ্টা করেও সেগুলো বাঁচাতে পারিনি ডাক্তার বাবু। আপনার 50 বছরের গবেষণার সব কাগজপত্র ওই আগুনে পুড়ে ছাই হয়ে